রানী রাসমণির শৈশব এইখানে অতিবাহিত হয়েছিল। বেশ সুন্দর লাগছে, অসাধারণ মন্দির। তো বন্ধুরা, আমি এখন রয়েছি মায়ের মন্দিরের ঠিক বারান্দা, আর আমার পেছনে রয়েছে মায়ের মন্দির, যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু রূপ। রানী রাসমণি এই গঙ্গায় তিনি স্নান করতেন। তো বন্ধুরা, আমি এই যে মন্দিরটা ভেতরে ঢুকেছিলাম, কিন্তু আচ্ছা 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 মানে অমৃত প্রসাদ মুখে দিয়ে গেলাম। দেখো, যজ্ঞ কুণ্ড রয়েছে, নৌকা করে একটা নৌকা বিহারের একটা ব্যবস্থা এখানে রয়েছে। গঙ্গার পলিমাটি ইট তৈরির জন্য একটা বেশ উন্নত মানের উপাদান। গুড মর্নিং দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে আমি শুভ্র জানাই এক্সপ্লোরার শুভ্র চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি যাদবপুর স্টেশন থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সন্ধান দেবো পশ্চিমবঙ্গের এক নতুন ট্যুরিস্ট স্পটে। তো আমি সেখানে কী করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, আর কোথায় সেই ট্যুরিস্ট স্পট, সেটা আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আমার অনুরোধ রইলে ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আজকে যে ট্যুরিস্ট স্পটটা তোমাদের সন্ধান দেবো, তার জন্য আমি টিকিট কেটে নিয়েছি কাঁচাপাড়া অবধি। এই কাঁচাপাড়া অবধি টিকিটের মূল্য নিয়েছে 15-30 টাকা আপ ডাউন জন প্রতি। আমাদের গাড়ি 3 নম্বরে দিয়েছে। 3 নম্বরে এই 9:20 যে গাড়িটা, সেই কল্যাণী সীমান্ত, এটা ধরে সোজা চলে যাব কাঁচাপাড়া। এখনও ট্রেন দেয়নি, শুধু বোর্ডের নামটা দিয়েছে। আর আপাতত শিয়ালদা স্টেশনের অবস্থা ঠিক এই রকম। ট্রেন ঢুকলে তারপর ট্রেনে উঠবে। শিয়ালদা থেকে 3 নম্বরে দিয়েছে এই কল্যাণী লোকাল। কল্যাণী লোকালটা করে আমরা সোজা চলে যাব কাঁচরাপাড়া। যেহেতু অফিস টাইম, প্রচুর যাত্রীরা নেমেছে, আর দূরের গাড়ি, সম্ভবত একটু ভিড়ও হতে পারে। এখন এই ট্রেনটা আমি ধরে তারপরে যাব কাঁচরাপাড়া। আপাতত ঠিক অবস্থাটা ঠিক এই রকম। ঘড়ি কাটায় 9:25, আর আমাদের ট্রেন 5 মিনিট দেরিতে ছেড়েছে। আর এখন আমরা অতিক্রম করছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন আপাতত এরকম। শিয়ালদা থেকে কাঁচরাপাড়ার দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার পথ। পথে পড়বে 15টা স্টেশন। 16 নম্বর স্টেশন হচ্ছে কাঁচরাপাড়া, তো সেখানে নামবো। ঘড়িকাটায় এখন ঠিক 10:35। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 10:30টায়, 5 মিনিট লেট আছে। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়ে অটো টোটো কী পাওয়া যায় সেটা ধরবো। ধরে আজকের যে এই জায়গাটা, সেটা তোমাদের বলেছি, সেখানে আমরা পৌঁছে যাবো। আপাতত এই হচ্ছে স্টেশন। আমরা স্টেশন থেকে বাইরে যাব, ওইদিকে টিকিট কাউন্টার, ওখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে অটো টোটো কী পাওয়া যায় সেটা ধরে আজকের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। তো ওই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে ওভারব্রিজ দিয়ে সোজা নেমে এসেছি এখান থেকে আমরা সোজা এখন বেরিয়ে চলে যাব বাইরের দিকে। তো এই হচ্ছে সিঁড়ি আপাতত। তো সিঁড়ি দিয়ে আমি এখন স্টেপ ডাউন করে নামলাম। নেমে এই হচ্ছে আউটগেট। এখানে সাইকেল তোমরা জমা রাখতে পারো, সাইকেল জমা রাখার জায়গা রয়েছে।
আর এই যে রাস্তা দিয়ে সোজা বেরিয়ে এলে ওইদিকে অটো টোটো কিছু তো একটা পেয়ে যাবো, যেটা করে আজকের যে গন্তব্যস্থল আমরা সেখানে পৌঁছে যাবো। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো আমরা চলে এলাম স্টেশনের বাইরে লাইন দিয়ে অটোগুলো দাঁড়িয়ে আছে। অটোগুলোর থেকে আমরা একটু জিজ্ঞেস করে জেনে নেবো যে বাগমোড় যায় কি না। তো বাগমোড় যান কি এখান থেকে? কীরকম কী ভাড়া পড়ে? 10 টাকা। কতক্ষণ লাগবে বাগমোড় যেতে? জাম না থাকলে 10 মিনিটের মতো। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি অটোতে। স্টেশন থেকে বাগমোড় অবধি যেতে মোটামুটি সময় লাগবে 10 মিনিট মতো। আগে বাগমোড় পৌঁছাই, তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কী করে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তো চলো তারপরে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কিন্তু বাগমোড়ে এখানে রানী রাসমণির একটা স্ট্যাচু আমি দেখতে পাচ্ছি। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এটা হচ্ছে রানী রাসমণির স্ট্যাচু। আর এইখানে কিছু টোটো রয়েছে, টোটোগুলোর পাশাপাশি এরকম কিছু অটো রয়েছে যেগুলো কিন্তু যায় বাগমোড়ে। আমি একটু এখানে দাদা থেকে একবার জিজ্ঞাসা করে নেবো বাগমোড় থেকে প্রগতি সংঘ যেতে কত ভাড়া। দাদা কত ভাড়া পড়ে প্রগতি সংঘ যেতে? 15 টাকা করে পার পার্সন। আচ্ছা, কতক্ষণ লাগে যেতে? 5-7 মিনিট লাগবে। আচ্ছা, এই যে বাড়িগুলো দেখছো, এই জায়গাটা হচ্ছে ফুচকা পাড়া, বা তোমরা ফুচকা গ্রামও ডিনোট করতে পারো। এখানে বাড়ি কিন্তু ফুচকা তৈরি হয়, এটাই হচ্ছে একটা স্পেশালিটি জায়গাটার। তো বন্ধুরা, এই হচ্ছে শহীদপল্লী প্রগতি সংঘ। আমরা ঠিক এইখানটায় নামলাম, কাউকে বললাম আমাদের এখানটায় নামিয়ে দিতে। আর এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আজকে আমরা এসেছি। তো এখানটায় কেন নামলাম সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তো বন্ধুরা, আমরা নেমে গেলাম প্রগতি সংঘ ক্লাবের ঠিক পাশেই। আর এখানটায় এরকম ঠিক একটা কালভার্ট রয়েছে, কালভার্টটাকে আমরা পার করে আমরা দেখতে পাচ্ছি সামনে গঙ্গা নদী রয়েছে। আগে তোমাদেরকে গঙ্গা নদীর যে পাড়টা সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই। আর এখান থেকে যেটা আমি দেখতে পাচ্ছি নৌকো রাখা রয়েছে। তো এই হচ্ছে প্রগতি সংঘ ক্লাব দিয়ে আসতে গিয়ে মন্দির তো ওই পাশে চলে যাচ্ছে। তার বাঁদিকে যদি আমি একটু নেমে যাই, বাঁদিকে নেমে গেলে এরকম সারি গাছ দিয়ে বেশ সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে তোমরা যদি মোটামুটি একটু হেঁটে যাও, একটা গ্রাম্য পরিবেশের ফিলটা পাবে। বেশ ভালো লাগছে কিন্তু গাছগুলো একটা বেশ রাউন্ড করে রয়েছে, বেশ অনেকটাই যেটা দেখা যাচ্ছে। যতদূর সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা। আর এরকম যদি গাছ পরপর এরকম থাকে দুপাশে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের এই যে জায়গাটা দেখাচ্ছি কীরকম লাগলো কমেন্টে অতি অবশ্যই কিন্তু জানিয়ে দিও। দেখো দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। আর এখানে দেখছি একজন জালটাকে শুকোচ্ছে। এই জালগুলো নিয়ে তারা নদীতে মাছ ধরতে যায়। জায়গাটা বেশ সুন্দর লাগছে কিন্তু। আর একটু এগিয়ে এসে বিশাল বড় একটা মাঠ এখানটায় রয়েছে। আর ওই দূরে আমি গঙ্গা নদী দেখতে পাচ্ছি। তো চলো আগে নদীর যে জায়গাটা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখতে পেলাম, এটা হচ্ছে ইট ভাটা। একটু জুম করে দেখিয়ে দিই। এই যে দেখো সারি মাটির ইট রাখা রয়েছে, এগুলো শুকাবে। শুকানোর পর এই যে চুল্লি দেখা যাচ্ছে, সেই চুল্লির ভেতরে এগুলোকে পোড়াবার পরে লাল লাল ইট তৈরি করে। আর এই হচ্ছে আপাতত গঙ্গার পাড়ে। তো আমরা ওইখানটায় নেমেছিলাম, ওখান থেকে নেমে পোলটা ক্রস করে চলে এলাম। এখানে একটা রাধাকৃষ্ণের সম্ভবত মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। আর ঠিক একটু যদি সামনে এগিয়ে যাই, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এখানে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছি। একটু তোমাদের জুম করে দেখিয়ে দিই সাইড থেকে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। আর এখানে টোটো করে ভেতরে অনেকেই আসে। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসেছো, গাড়ি নিয়েও আসতে পারো। দেখো একটা গাড়ি রাখা আছে।
তো এই হচ্ছে মায়ের মন্দির। ভেতরে কী ঠাকুর রয়েছে, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো বাইরে দিয়ে নির্মাণ শৈলীটা দেখিয়ে দিলাম। বেশ সুন্দর নকশা করা রয়েছে, ভাল লাগছে বেশ দেখতে। আর এই যে এই পাশে এটা হচ্ছে অনুসন্ধান অফিস একটা রয়েছে, আর এর ঠিক ওপরেই রয়েছে কল্পতরু মন্দিরটা। তো চলো, সম্ভবত এটা খাওয়ার ঘর, ভোগ প্রসাদের ঘর। দেখো এখানে লেখা আছে প্রসাদ পাওয়ার জন্য কুপন সংগ্রহ করুন, প্রসাদ পাইবার আগের দিন ফোন করতে হবে। ফোন নাম্বারটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর এখানে কিছু নিয়মকানুন লেখা রয়েছে সম্ভবত, এটাও তোমরা আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর এইখানে মন্দিরের উপরে উঠে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, পাদুকা সিঁড়ি নিচে রাখুন, ধূমপান নিচে, নীরবতা বজায় রাখুন। এখান থেকে মন্দিরটা যদি দেখো বেশ সুন্দর লাগছে, অসাধারণ মন্দির, দারুণ। তো চলো এখন আমি উপরে উঠছি। তো বন্ধুরা, আমি এখন রয়েছি মায়ের মন্দিরের ঠিক বারান্দা, আর আমার পেছনে রয়েছে মায়ের মন্দির। আর যেটা আমি ঠাকুরমশাই থেকে জানতে পারলাম যে এই মাতৃ মন্দিরে রানী রাসমণি শৈশবকালে খেলাধুলা করতেন। আর এই মন্দির অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আর এই দক্ষিণেশ্বরের মন্দিরে ঠিক 102 বছর পর মা স্বপ্নাদেশ দেন যে এইরকম একটা জায়গায় মায়ের একটা মন্দির তৈরি করতে হবে, সেই জন্য কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগলো। ভেতরে কালী ঠাকুর রয়েছে, আর তাছাড়াও রয়েছে দুর্গা ঠাকুর। মায়ের মূর্তিটা তো খুব সুন্দর, আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ ভেতরে ভিডিও এবং ফটোগ্রাফি নট অ্যালাউড। তো এই হচ্ছে মায়ের মন্দির, যেখানে রানী রাসমণির শৈশব কেটেছে। আর এই হচ্ছে কল্পতরুর মন্দির, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। এখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বিগ্রহ রয়েছে, এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু রূপ। দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। আর নিচে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শারদামণি এবং স্বামী বিবেকানন্দের মূর্তি। আর এখানে অনেকটা কাজ বাকি রয়েছে, আস্তে আস্তে এগুলো কাজগুলো কমপ্লিট হবে। তো এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরে সিঁড়ি দিয়ে নেমে এসে এইখানটায় দেখো যজ্ঞ কুণ্ড রয়েছে। বড় পুজো যখন হয় তখন এখানে হোমের ব্যবস্থা হয়, হোম যখন হয় তখন বেশ ভালো লাগে কিন্তু দেখতে। এবং পুরো মন্দিরটায় গাছগাছালিতে ভরা রয়েছে। দেখো একটা সুন্দর আম গাছ দেখতে পাচ্ছি, অনেক গাছগাছালিতে ভরা এই মন্দিরটা। তো বন্ধুরা, এই মন্দিরের সঙ্গে একটা ছোট্ট গল্প বিজড়িত আছে, সেটা হলো রানী রাসমণির শৈশব এইখানে অতিবাহিত হয়েছিল। মায়ের স্বপ্নাদেশে এইখানে দক্ষিণেশ্বরের মন্দিরের 100 থেকে 120 বছর পর এই মন্দিরটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে এরকম একটা সুন্দর মন্দির। মন্দিরের দেওয়ালে মঙ্গল ঘট আঁকা রয়েছে, আর ওখানে লেখা আছে ওম গণেশায় নমঃ। আর এই হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বারের মুখে ডান দিকে এবং বাঁ দিকে দুখানা ষাঁড়ের মূর্তি রয়েছে, যেটাকে নন্দী এবং ভৃঙ্গি ডিনোট করা হয়েছে। আর এই আমি মন্দিরে প্রবেশ করে গেলাম। মন্দিরে প্রবেশ করতেই বাঁ হাতে যেটা দেখতে পেলাম, এখানে পঞ্চমুখী হনুমানজির মূর্তি রয়েছে। বা খুব সুন্দর লাগছে, জয় বজরংবলী দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে দেখতে পাচ্ছি গৌরনিতাই রয়েছেন, সাথে রয়েছেন শ্রীকৃষ্ণ। আর তার পাশেই এখানে রয়েছেন রামসীতা, এবং তার পাশে হচ্ছে আদিগুরু শঙ্করাচার্য। এবং এইটা হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন শ্রীকৃষ্ণ কর্তৃক। আপাতত এইটা যেটা দেখাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। মন্দিরটি ছোট মাপের হলেও ভেতরের অন্দরসজ্জা অসাধারণ, চোখে লাগার মতো। আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ঢোকার মুখে বাঁ হাতে যেটা দেখতে পেলাম পঞ্চমুখী হনুমানজি রয়েছেন এই ঘরে, অসাধারণ লাগলো। আর তারপরে এখানে তো গৌরনিতাই বলেই দিলাম। আর তার পাশের কক্ষে রয়েছেন রাম, লক্ষ্মণ এবং সীতা। একটি কাঁচের বা ঘরের মধ্যে অপরূপ লাগছে, এত সুন্দর অন্দরসজ্জা ভেতরে না এলে বোঝা যেত না। জয় শ্রীরাম। চলো এবারে পাশের কক্ষে কে আছেন সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিই। পাশের কক্ষে রয়েছেন আদিগুরু শঙ্করাচার্য। এ দেখো উনি হচ্ছেন আদিগুরু শঙ্করাচার্য। প্রত্যেকটা কক্ষ বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এইখানটায় রয়েছে তাদের যে মেইন গুরুদেব, তার সমাধি মন্দির।
তো এই হচ্ছে এই মন্দিরটা যেখান থেকে আমি পঞ্চমুখী হনুমানজির মূর্তি ইত্যাদি প্রভৃতি দেখে এলাম। আর তার অপোজিটেই রয়েছে শ্রী শ্রী 108 সর্বতপস্বী সীতারাম বাবাজির সমাধি মন্দির। ইনি হচ্ছেন সর্বতপস্বী বাবাজি, ছবিটা দেওয়া রয়েছে। আর এখানে ওনার সমাধি যে মূল মন্দির সেখানে আমি এসেছি এবং তার দর্শনটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন সর্বতপস্বী সীতারাম বাবাজি। এটা বেশ সুন্দর মূর্তি রয়েছে, এখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। মন্দিরের ভেতরে এরকম প্রসাদ গ্রহণের একটা জায়গা রয়েছে যেখানে সবাই প্রসাদ গ্রহণ করছে। ভেতরে আমি তো দেখাতে পারবো না, যার জন্য একটু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মাটিতে বসে প্রসাদ গ্রহণ করছে। এর যে কি আনন্দ আর কি শান্তি প্রসাদ গ্রহণ করার পর, সেটা এইখানকার ভক্তদের থেকেই মানে বোঝা যায়, এদের মুখের প্রশান্তি দেখলে। এখানে কিছু দর্শনার্থীদের আমি দেখতে পাচ্ছি, একটু জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা গয়েশপুর থেকে। গয়েশপুর, সেটা কোথায়? মেদিনীভবন, গয়েশপুর। এখানেই? এইমস। আচ্ছা, কল্যাণী এইমসের থেকে। আচ্ছা, টোটাল কজন সবাই একই সাথে? আচ্ছা আচ্ছা। আর প্রথমবার এসছেন না আগেও এসছেন? আগেও এসছেন। আচ্ছা, কীরকম লাগলো? খুব ভালো লাগলো। আচ্ছা, ভোগ প্রসাদ গ্রহণ তো হয়েই গেছে। হেভি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অমৃত প্রসাদ মুখে দিয়ে গেলাম। আচ্ছা, অমৃত লাগলো। হ্যাঁ, প্রসাদের তো কোনো রিভিউ হয় না, রিভিউ করা উচিত না। প্রসাদের মতোই হয়। হ্যাঁ, খুব ভালো লাগলো, জায়গাও ভালো। মানে আমাদের মনে হয় যে প্রতি মাসে আসি। প্রতি মাসে আসি? হ্যাঁ, ঘুরে যাই। এটাই আমাদের আনন্দ। হ্যাঁ, সেটাই। ঠাকুর যদি আনে তাহলে আসবো আবার। একদম একদম একদম। এক সপ্তাহের মধ্যে আবার এসছেন আপনার? আচ্ছা, সামনে আগের সপ্তাহে এসছেন? ভালো লাগছে আবার এই সপ্তাহে। আচ্ছা, তাহলে প্রত্যেক সপ্তাহে আসা হবে নাকি? আসা হয়। আচ্ছা, মহালয়ার দিনও আসেন? আচ্ছা, সবাইকে এই গয়েশপুর থেকে? আচ্ছা 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 আচ্ছা। ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম একদম, সবই ঠাকুরের ইচ্ছা। আচ্ছা, এই যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরে একটা যেটা খবর পেলাম এখানকার যে সাধু সন্ন্যাসীরা রয়েছেন তাদের থেকে, ওনারা বললেন এই মন্দিরে প্রত্যেক সোমবার সমস্ত ভক্তদের কিন্তু বিনামূল্যে প্রসাদ গ্রহণ করানো হয়। অর্থাৎ প্রত্যেক সোমবার একটা করে ভান্ডারা এখানে আয়োজন করা হয়ে থাকে। তা তোমাদের যেমনটা বলছিলাম, এই তো গেল মন্দির। আর এই যে ঘাটটা দেখছো, কথিত আছে রানী রাসমণি শৈশবকাল থেকে যখন এই মন্দির প্রতিষ্ঠা করেন, এই গঙ্গায় তিনি স্নান করতেন। আস্তে আস্তে জোয়ারের সময় হয়ে এসছে, জলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। একটু সময় লাগবে, তবে জোয়ার যখন আসবে তখন তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আপাতত এই সিনিক বিউটিটা তোমরা জাস্ট উপভোগ করো। এই তো হলো মন্দির। মন্দিরের ঠিক পাশে এরকম সারি সারি কিছু দোকান রয়েছে। আর যেহেতু এটা ফুচকা পাড়া, দেখো এখানে বিভিন্ন রকমের ফুচকা এখানে পাওয়া যায়, যেমন পাপড়ি চাট থেকে শুরু করে আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, জল ফুচকা, জেলি ফুচকা, বিভিন্ন রকমের ফুচকা তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে একটা দেখালাম। আর এখানেও বিভিন্ন রকমের পাপড়ি চাট থেকে শুরু করে চকলেট ফুচকা ইত্যাদি প্রভৃতি রয়েছে। যেহেতু এটা ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম বলতে পারো, এখানে প্রচুর ফুচকার দোকান লাইন দিয়ে রয়েছে। মন্দিরের পাশে ঘুরতে ঘুরতে এরকম একটা ফুচকার দোকান আমি পেলাম। আচ্ছা, দাদা থেকে একটু জেনে নেবো এখানে কি কি ফুচকা পাওয়া যায়, একটু যদি বলেন। আমার লিস্ট রয়েছে, দেখো। হ্যাঁ, সে লিস্টও দেখলাম। হ্যাঁ, সেটার লিস্টটাও আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ফুচকা কত করে এখানে? 10 টাকায় 8টা করে দিয়েছে। 10 টাকায় 8টা? কি শুধু এটা জল ফুচকা?
হ্যাঁ জল ফুচকা, যেটা টক জল দিয়ে। আচ্ছা, আর ইয়ে ফুচকা হলে অন্যান্য ফুচকাগুলো? অন্যান্য আইসক্রিম ফুচকা 40 টাকা, হ্যাঁ, জেলি ফুচকা 40 টাকা, আচ্ছা, চকলেট ফুচকা 40 টাকা, দই ফুচকা 30 টাকা, 25 টাকা চাটনি ফুচকা, আর চুমুরটা 20 টাকা। চুমুরটা 20 টাকা। আচ্ছা আচ্ছা, রোজ বসেন তো? হ্যাঁ রোজ। আচ্ছা, আর যেহেতু এটা ফুচকা গ্রাম, মানে আপনাদের এটাই হচ্ছে রুটি রুজি? একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু বন্ধুরা গঙ্গার পলিমাটি ইট তৈরির জন্য একটা বেশ উন্নত মানের উপাদান, আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এইখানটায় এসেছি। তো কি জিনিস, চলো সেটাকে তোমাদেরকে এবার দেখাই। এই যে দেখছো, এটা হচ্ছে গঙ্গাটাকে বাঁধ দিয়ে, এই যে জায়গাটা গঙ্গাটাকে বাঁধ দিয়ে ধরে রাখা আছে জলটা। আর এই যে অংশটা, এই জায়গাটায় দেখো দূরে ওরা মাটি তুলছে, একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে গঙ্গার যে শুকিয়ে যাওয়া অংশটা, এখান থেকে ওরা পলিমাটিটা তুলছে, পলিমাটি তুলে তারপর সেই মাটি দিয়ে তারা ইট তৈরি করছে। বেশ ভালো লাগছে কিন্তু এটা দেখতে, তোমরা এখানে এলে এই জিনিসটা উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলাম। একজন কাকু জাল দিয়ে মাছ ধরেছেন, আর কি মাছ ধরেছেন সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর কীভাবে উনি ধরছেন। দেখো, এই যে এটাকে বলে চায়না জাল। এই যে চায়না জাল দিয়ে কাকু মাছ ধরছেন। কাকু বলছেন এখানে মাছগুলো ধরা পড়েছে। তো কী মাছ ধরা পড়েছে, পাড়ে এলে কাকুর থেকে আমি একটু দেখিয়ে নেবো কী কী মাছ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই কাকু তখন দেখাচ্ছিলাম, কাকু জাল ফেলে চায়না জাল দিয়ে মাছ ধরছিলেন, সেটা আমি একটু দেখিয়ে দিই। আর এখানে উনি কতগুলো কাঁকড়া ধরেছেন একবার জাস্ট দেখো। এই কাঁকড়ার টক খেতে কিন্তু হেভি লাগে। তো কাকু কী কী মাছ ধরেছেন আপনি তখন চায়না জাল দিয়ে? চিংড়ি মাছ, বেলে মাছ, হ্যাঁ, ডগরি মাছ। চিংড়ি মাছও ধরেছেন? চিংড়ি মাছ অনেক আছে। আচ্ছা, এখানে রয়েছে চিংড়ি মাছ রয়েছে, আর এই যে এইটা মাছ, বাটা মাছ, এগুলো হচ্ছে কুচে মাছ, তাই তো? বেলে মাছ। আচ্ছা, এখানে প্রচুর বেলে মাছ রয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, জাস্ট দেখো প্রচুর মাছ এই গঙ্গার থেকে ধরা পড়েছে। আমাকে নিতে দাও, আমাকে নিতে। তো বন্ধুরা, ওই যে কাকু চলে যাচ্ছেন, ওই কাকু প্রায় আসেন, প্রায় এসে এখান থেকে জ্যান্ত মাছ, কাঁকড়া ইত্যাদি ধরে নিয়ে যান। কারণ এইদিকে রয়েছে কিন্তু ইট ভাটায় যখন জল এতে দরকার পড়ে পলি ঢোকানোর জন্য, তখন এইখানে মাছ কাঁকড়া চলে আসে। দারুণ ব্যাপার কিন্তু। মন্দির সংলগ্ন এরকম যে মাঠটা রয়েছে, এই মাঠে বাচ্চাদের জন্য এরকম দোলনা রয়েছে, প্লাস এরকম চৌকির মতন একটা জিনিস রয়েছে। বিকেলবেলা বাচ্চাদের জন্য স্পেসিফিক্যালি এইগুলো চালানো হয়ে থাকে। তো বন্ধুরা, এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পটের পাশাপাশি তোমরা যদি চাও তো এখানে এসে পিকনিক করতে পারো। পিকনিকের জন্য সুবন্দোবস্ত এখানে রয়েছে। তবে তোমাদের যে ক্লাবটা দেখালাম প্রগতি সংঘ, সেই প্রগতি সংঘের ক্লাবে তোমাদের অতি অবশ্যই যোগাযোগ করতে হবে। টাকা পয়সার ব্যাপারটা তোমাদের ওই ক্লাবের সঙ্গেই ডিসাইড করে নিতে হবে। আর এইখানে তোমরা কোন জায়গাটা নেবে, ওইখানটা নেবে কি ওই জায়গাটা নেবে, তখন তোমাদেরকে ক্লাবকে বলতে হবে, তাহলে ক্লাব তোমাদেরকে সাহায্য করে দেবে তোমাদের জায়গাটা। আর একটু যদি তোমাদেরকে দেখাই, ওই যে দূরে ওখানটায় ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। এই দেখো এখানটায় এই যে জায়গাটা, এখানে ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি এই যে এটা হচ্ছে টিউবওয়েল, ফিল্টার টিউবওয়েল রয়েছে, যেখান থেকে তোমরা জলের ব্যবস্থা পেয়ে যাবে। এখানটাও তোমরা পিকনিক করতে পারো, তবে ক্লাবের সঙ্গে অতি অবশ্যই তোমাদেরকে যোগাযোগ করতে হবে। আর সামনেই তো রয়েছে গঙ্গা, মনোরম পরিবেশে তোমরা একদিনের জন্য এসে পিকনিক করতে পারো, বেশ ভালো লাগবে কিন্তু তোমাদের। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদেরকে একটা সুন্দর ব্লগের মাধ্যমে কাঁচরাপাড়ায় অবস্থিত গঙ্গার পাড়ে একটা মনোরম পরিবেশে বেশ সুন্দর সময় কাটানোর জায়গার একটা সন্ধান দিলাম। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে এত সুন্দর ট্যুরিস্ট স্পট রয়েছে গঙ্গার পাড়ে। একটা ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, ব্যাপারটা হচ্ছে তোমরা যারা খাবার নিয়ে আসবে না, এখানে কিন্তু খাবারের সমস্যা হতে পারে, কারণ কোনো রকম খাবারের দোকান নেই। আর যেহেতু এটা ফুচকা পাড়া, তোমরা ফুচকা, চাট ইত্যাদি প্রভৃতি এখানে পেয়ে যাবে। তার পাশাপাশি এখানে রয়েছে চা বিস্কুটের দোকান, তোমরা চাইলে এখান থেকে চা বিস্কুটও খেতে পারো। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও।
ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো, সেফ থেকো, বাই।